নমস্কার। আমি ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে চাই না। এতে পুরো লস, কিচ্ছু রিটার্ন পাওয়া যায় না। তার থেকে আমি ওই টাকাটা আমার ব্যবসাতে ইনভেস্ট করব। আমার ব্যবসার মতো রিটার্ন কেউ দিতে পারবে না। এরকম একটা অবজেকশন আমরা প্রায় সময় পেয়ে থাকি। কি, তাই নয় কি? হাই, আমি দেবপম চেল। আর আজকের দিনে আপনারা দেখছেন ড্রিম লাইফ অ্যাডভাইজারির ইউটিউব চ্যানেল। আর আমার সাথে রয়েছে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাস। তো আমরা শুভ্রকান্তি দাসকে জেনে নেব, ওর থেকেই জেনে নেব যে এইরকম একটা অবজেকশন আমরা কিভাবে হ্যান্ডেল করব। ওভার টু ইউ, শুভ্র। থ্যাংক ইউ দেবম। আমরা অ্যাকচুয়ালি যখন এই ধরনের বিজনেসম্যানদেরকে আমরা যাই ফেস করি, তো ম্যাক্সিমাম অনেক বিজনেসম্যান এই প্রসঙ্গটা তোলে যে বিজনেসের আমাদের যা আছে প্রফিট সেটা। এবং ঘটনা হচ্ছে যে আজকে যারা এই কথাটা বলেন একদমই ট্রু কথাটা, কারণ আজকে যে বিজনেসটা ক্রিয়েট করেছেন তার যে মাস্টার মাইন্ড, এবং সে তার বিগত 30-40 বছর এক্সপিরিয়েন্স থেকে যে ব্যবসাতে, এবং তিনি পুরো ব্যাপারটা জানেন। অর্থাৎ সেই বিজনেসের যে প্রফিট, এটা কিন্তু শুধু কিন্তু বিজনেসের প্রফিট না, এটা কিন্তু সেই মানুষটা তার ইনভলভমেন্টের উপর, তার যে স্কিল, তার যে এক্সপিরিয়েন্স, তার থেকে তারই কিন্তু ব্যাপারটা। তো সেখানে ক্ষেত্রে তিনি যেটা জেনারেট করবেন সেটা কোনো কিন্তু ইনভেস্টমেন্ট জেনারেট করতে পারে না। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কেন আমরা তাহলে সেই জায়গায় এই আমাদের এই পার্টটা থাকা উচিত। তো আমরা প্রথম যেটা আমরা অ্যাজ এ কি বলবো ইনভেস্টমেন্টের ফিলোসফিতে চলে যাই, যেটা মানে একদম থাম রুল। সেটা হচ্ছে যে সমস্ত ডিম একটা বাস্কেটে কখনো রাখা উচিত না আমাদের। প্রত্যেকটা ডিম আমরা আলাদা বাস্কেটে রাখা উচিত, কারণ যদি কোনো সমস্যা আসে সেখানে ক্ষেত্রে আমাদের ওই মানে সবকটা ডিম নষ্ট হয় না। একটা ডিম নষ্ট হলো, দুটো ডিম নষ্ট হয়, কিন্তু বাকিগুলো সেফ থাকে, তাহলে পরবর্তীকালে কোনো সমস্যা হয় না। আমি একটা এক্সাম্পল বলছি এরকম, কারণ এটা আমি নিজের লাইফে দেখেছি যে ঘটনা বিজনেসের একটা কন্টিনিউয়াস চেঞ্জিং ট্রেন্ড একসাথে দেখতেই পাই। কারণ আমাদের বিগত 30-40 বছর আগের বিজনেস আজকের বিজনেসের মধ্যে অনেক চেঞ্জ হচ্ছে, এবং কামিং ডেজও হবে। একটা ট্রান্সফরমেশন চলে এসেছে এআই আসার পরে বা অনেক কিছু আসার পরে, অনেক বিজনেস একদম অ্যাবলিশ হয়ে গেছে বা একদম উঠেই গেছে, যেখান থেকে আমাদের নতুন বিজনেস আসছে, নতুন ট্রেন্ড আসছে। তো সেখানে ক্ষেত্রে আজকে আমরা ভাবছি বোধহয় এই বিজনেসটা আছে, এটা চলবে, আজীবন চলবে। হয়তো দেখা গেল হয়তো আজ থেকে 4 বা 5 বছর বাদে এমন কোনো টেকনোলজি চলে আসলে বিজনেসটা আপসেট হয়ে গেল। তো সেখানে ক্ষেত্রে আমাকে যেটা দরকার, কেন আমি একটা ঘটনা দেখেছি, এক্সাম্পল দিই। আমরা রিসেন্টলি একটা ট্রাভেল করছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল, কনফারেন্স ছিল দীঘাতে। তো যাচ্ছিলাম ওখানে কোলাঘাট, আমাদের যাওয়ার পথে পরে ওখানে। তো কোলাঘাটে যাওয়ার আগে, তো আগে যখন ওখান থেকে যেতাম একটা পার্টি ছিল সেখানেতে, এখন যে বড় বড় ওভারব্রিজ গুলো তৈরি হয়েছে, তো কয়েক বছর আগে অত ওভারব্রিজ ছিল না, তখন মেন স্টেট রাস্তা ছিল। তো রাস্তার ধারে ধারে বিভিন্ন রকম জায়গা যেখানে আমরা ওয়েট করে খাবার দাবার খেতাম, এরকম পরপর প্রচুর দোকান ছিল। আর সেই দোকানের মধ্যে প্রচন্ড ভিড় হতো, কারণ ওই যারা এই দীঘাতে যাচ্ছে তারা ওই জায়গায় দাঁড়াতো, দাঁড়িয়ে খেত। আমরা কোলাঘাটের স্টল ছাড়া এরকম অনেক জায়গা যেখানে ছিল। তো ঘটনা হয়েছিল যখন আমি যাচ্ছি, তো এরকম একটা দোকান ছিল যাওয়ার পথে, যেটা আমরা খুব ফেমাস ছিল। সব বন্ধুরা আমরা, কারণ ওখানকার কচুরি খুব বিখ্যাত ছিল, আমরা ওখানে কচুরি জিলিপি খেতাম। এবং খুব মানে এটা সবাই নেমে ওখানে কচুরি খাওয়ার জন্য নামতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে আবার হট করে কি মনে হলো যে যাওয়ার পথে ওটা যাওয়ার সময় আমরা কচুরি খাবো। তো আমরা যখন যাচ্ছি ক্রস করে, তো আমার হঠাৎ একটা ব্রিজ এলো, তো আমি ড্রাইভারকে জিজ্ঞেস করছি, বলছে ওটা তো আমরা ইপিস দিয়ে যাচ্ছি, বলছে বাঁ দিকেই আপনি ওই ওই জায়গাটা আপনি যেটা বলছেন। তাহলে এটা তো ব্রিজ ছিল না, বলছে না ওটা এখন হয়ে গেছে ব্রিজ, আগে ছিল না। তো আমি যখন যাচ্ছি ওখানে, তো বললাম, আপনি একটা কাজ করুন, আপনি কি বলে পাশ দিয়ে চলুন, ব্রিজ দিয়ে যাবো না, সাইড দিয়ে আমরা দোকানটা দেখতে যাই, একটা ভালো দোকান ছিল কচুরি। তো আমরা যাচ্ছি ওখানে, তো আমরা মেন ব্রিজ ক্রস করে দিয়ে বলে আবার ব্রিজে উঠে, বলে হ্যাঁ আপনারা ক্রস করে গেলে আবার ওটা আবার মেন রোডের সাথে কানেক্ট হয়ে যায়। তো আমরা যেখানে দোকানটা ছিল, সেই দোকানটা গিয়ে দেখি সেই চকচকে ঝকঝকে দোকানের যে অ্যাম্বিয়েন্স, প্রায় 15-20টা লোক দিয়ে করতে পারছে না, টাইম দিতে পারছে না, এত ভিড়, গাদা গাদা লোক, বসার জায়গা নেই, কিউতে দাঁড়িয়ে একটা লট বেরোবে একটা। সেই দোকানটা মাছি মারছে, লোক নেই, ফাঁকা ধুধু, একটা লোক বসে আছে, দোকানটা পাল্লাগুলো ঝুলছে এখানে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আমি তো কয়েক বছর আগে এসেছিলাম, এত ঝকঝকে এতে আজকে কি অবস্থা হলো? বলুন, আরে বলবে না দাদা, এই তো দোকান ইয়ে ছিল, এই 4-5 বছর হলে ব্রিজটা তৈরি হয়েছে। তো লোকে এখন 99% লোক উপরের ব্রিজ দিয়ে চলে যায়, কেউ আর তলা দিয়ে আসে না। তার ফলে কি হচ্ছে, যেহেতু ফুটফলটা আসে না, সব লোক ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার ফলে কেউ আর নিচে এসে আমাদের দোকানে নামে না। যার ফলে আস্তে আস্তে এটা জীর্ণ হতে হতে আজকে প্রায় বন্ধের, এবং মালিক এটা বিক্রির জন্য লোক খুঁজছে, লোক পাচ্ছে না এখন, এখন এই অবস্থা দাঁড়িয়েছে। তো আমি এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে কোনো কিছু ইয়ে না আজকে ধরুন আমরা, এছাড়াও আজকে আমরা আমরা মনে আছে আমাদের বিএসএনএল টেলিফোন একটা সময় ছিল 7 বছর, Correct. তার জন্য ওয়েট ওয়েট করতে হতো। বা আমাদের ফিয়েট বা পদ্মিনী গাড়ি মনে আছে, তার জন্য একটা বিশাল, আজকে নিশ্চয়ই। তো এটা রিপ্লেস করে গেছে আজকের সমস্ত ইনোভেটিভ কার গুলোতে, মারুতি বলো, হোন্ডাই বলো, বা আমাদের আদার্স সমস্ত বিএমডাব্লিউ, টয়োটা বা আদার্স। তো ব্যাপারটা যে কি, সময়ের সাথে সাথে বিজনেস ট্রেন্ড
চেঞ্জ হয়, বিয়ের সময় চেঞ্জ হয়। তো আমাদের ক্ষেত্রে ডাইভার্সিফাই করাটা খুব প্রয়োজন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা মানে আমি তাদেরকে বলি যারা এই ব্যাপারটা বলে, স্যার একটা জিনিস বলছি, আমরা যারা বিজনেসটা তৈরি করি খেটে সারা জীবনে করে, ম্যাক্সিমাম লোকের সেকেন্ড জেনারেশনে ব্যবসায় আসেনি। তারা হ্যাঁ, হয়তো পড়াশোনা করে, কারণ আমরা যখন হয়ে যায়, তারা আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করি, সে হয়তো অন্য দেশে বা অন্যান্য স্টেটেতে তারা স্পেস হয়ে যায়। তার ফলে কি হয়, আফটার মিক তাহলে কি হয়, আমার পক্ষে ব্যবসাটা ছেড়ে যাওয়ার লোক থাকে না, উত্তরসূরি পাই না আমরা। তার ফলে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে কখন এক্সিট করবো বিজনেস থেকে, কারণ এন্ট্রি যেমন একটা ডিফিকাল্ট, এক্সিটটা তার থেকেও বেশি ডিফিকাল্ট, যে কি ছেড়ে যাবো। তো সেক্ষেত্রে যদি আমার লিগাসি প্ল্যানিং ঠিকঠাক থাকে, এবং সেটা ইন্স্যুরেন্সেই সম্ভব বা আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং এ সম্ভব, যে আমি ঠিকঠাক ভাবে আমার এই লিগাসি প্ল্যানিং যদি করে যাই, তাহলে একটা সার্টেন টাইমের পর আমি ডিসাইড করলাম যে 60-এর পর আমি অ্যাক্টিভলি থাকবো না, ব্যবসা থাকবে, সেটা দেখার জন্য আমি লোককে সেট করে দেবো, সেখান থেকে রেভিনিউ আসবে, কিন্তু আই এম নট ডিপেন্ডেন্ট অন দ্যাট বিজনেস। এটা আমার অ্যাজ এ পার্ট, যেমন আমাদের যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদের কি কোনো একটা বিজনেস থাকে? তাদের হয়তো 50টা বিজনেস থাকে, সেখান থেকে আলাদা রেভিনিউ জেনারেট। সেখানে যদি 4টে বা 5টা বিজনেস ডাউন ট্রেন্ডও থাকে, বাকিগুলো সেখান থেকে অ্যাভারেজ আউট করে দেয়। দ্যাটস দ্য নেচার আমার অফ দ্য ইন্ডাস্ট্রি। আমার একদম তোমার এই কথাটা শুনতে শুনতে আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। আমাদের আমি তখন ছোট, খুবই ছোট, ক্লাস 5-এ পড়ি। তখন আমাদের বাড়ির কাছেই একটা দোকান ছিল। সেটা হচ্ছে একটা চায়ের দোকান। সে চা বিস্কুট এমনি বিক্রি করতো, একটা চায়ের দোকান ছিল, আমরা মাঝে মাঝে যেতাম। তারপরে কিছুদিন সে চা আর বিস্কুট বিক্রি করতো। তারপরে সে আরো নতুন নতুন আইটেম ইন্ট্রোডিউস করতে আরম্ভ করলো। তো আমি একদিন ওই ইয়েকে জিজ্ঞাসা করলাম, তাকে আমি কাকুই বলতাম, যে কাকু, আজকে দেখছি আপনি এই নতুন নতুন জিনিস, আপনি আবার ওই কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছেন। তারপরে কোল্ড ড্রিঙ্কস এর পরে আমি দেখলাম তার সাথে ইয়ে বিক্রি করছে, আইসক্রিম বিক্রি করছেন। তো এইগুলো কেন করছেন? আপনার তো মেইন ফোকাসটা তো চায়। বললো, দেখ তুই এখন তো ছোট, তুই বুঝবি না এখন, কিন্তু আমাদের একটা জিনিস বলে যে আমরা দেখি যে কিভাবে আমাদের সমৃদ্ধ হওয়া যায়। একটা ব্যবসাতে থাকলে, একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে অনেক সময় কি হয়, যে তাতে মন্দা আসে, তাতে উপর যেমন আছে মন্দাও আসবে। তো আমি কি করব? তাহলে আমাকে অল্টারনেটিভ আমি অ্যারেঞ্জমেন্ট তৈরি করে রাখছি, যাতে ধর যে চা খেতে এলো, তার সাথে আরেকজন, একটা বাচ্চা এলো, সে বললো, বাবা আমাকে একটা আইসক্রিম দাও না। তাহলে দেখ, আমার একজনকে আমি ক্যাটার করছিলাম, একজনকে আমি সার্ভ করছিলাম, একসাথে আমি দুজনকে এখন সার্ভ করছি। তো এইভাবে আমার সে ব্যবসা, সে তখন সে কথাটা বলেছিল, আর তুমি যখন এখন এই কথাগুলো বলছো, আমার ওই কথাটা মনে পড়ে গেল। ধন্যবাদ। খুবই ভালো লাগলো এই উত্তরটা শুনে, আর আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। এবং এরপরে নিরুপম, এইরকম আরো অনেক কোয়েশ্চেন আরেকটা আপনাদের কাছে আরেকটা আসবে। আরেকটা এই প্রসঙ্গে বলবো, এটা আরো রিলেভেন্ট, কারণ এটা তো একটা পার্ট বললাম এবং এই আলোচনাটা শেষ হয়নি, আরেকটা আলোচনা এর সাথে আছে, যেটা হচ্ছে যে খুব মেজর জিনিস, কারণ এটা আমরা বিভিন্ন আমাদের মেন্টরদের মাধ্যমে শিখেছিলাম। বিজনেস পিপল খুব রিস্ক নিতে ভালোবাসে বা রিস্ক নেয়ও। তারা ব্যবসার জন্য বাড়ি গাড়ি সবকিছু বন্ধক দিয়ে, তার সমস্ত প্রপার্টি বন্ধক দিয়ে সে ব্যবসায় ইনভেস্ট করে। তো এটা অনেক সময় না খুব থ্রেটনিং হয়ে যায় যখন বিজনেসটা পড়তে থাকে, তখন তার পক্ষে, কারণ ব্যাংক বা যারা রিকভারি ইনস্টিটিউট এরা কেউ ছাড়বে না। সবকিছু তার যা আছে, মর্টগেজ রাখা বাড়ি গাড়ি গয়না বন্ধ, তার এমনকি তার ফ্যামিলির পার্সোনাল অ্যাসেটও তারা করবে। তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স একটা টুল আছে যাকে বলে এমডাব্লিউপি অ্যাক্ট, ম্যারেজ। ম্যারিড ওমান প্রপার্টি অ্যাক্ট। এবং এই ম্যারিড ওমান প্রপার্টি অ্যাক্টের যে রুলস, সেখানে ক্ষেত্রে এটার মাধ্যমে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা জেনে রাখলে খুব সুবিধা হবে। যারা এই ধরনের রিস্ক সেক্টরে আছে, প্রচুর টাকা তার ফ্যামিলির বাড়ি গাড়ি মর্টগেজ দিয়ে ব্যবসায় ইনভেস্ট করেছে, তারা যদি এই এমডাব্লিউপি অ্যাক্টের তার ফ্যামিলির জন্য, ওয়াইফ বা তার সন্তানের জন্য এটাকে নেওয়া যায়, এই এমডাব্লিউপি অ্যাক্টের পলিসি, তাহলে কি হবে, পরবর্তীকালে যদি এরকম কোনো ডিফল্ট সিস্টেম আসে বা কোনো কারণে যদি টাকা নাও দিতে পারে, কোনো কোর্ট বা কোনো ল কিন্তু তার এটাকে পলিসিটাকে নিতে পারবে না। সেই টাকাটা একমাত্র তার ওয়াইফ এবং তার বাচ্চাই পাবে। এটা এমডাব্লিউপি একটা স্পেশালত্ব, এবং এটা কোনো কোর্ট লতে অ্যাটাচ হয় না। তাহলে যদি আমার একটা পোর্টফোলিও বিজনেসের যদি আমি 10 বা 20% যদি আমি এই এমডাব্লিউপি অ্যাক্টের পলিসিতে রেখে দিই, তাহলে কিন্তু আমার ভবিষ্যতের যে থ্রেট আছে, যে কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, আমার পরিবার কিন্তু তাতে কোনো ডিস্টার্ব হবে না। এটাও আমি তার অ্যারেঞ্জমেন্ট এখানে করে যেতে পারি, যেটা একটা আইডিয়াল হবে যে কোনো বড় বিজনেসম্যান যারা রিস্ক নিতে ভালোবাসে তাদের জন্য সব থেকে ভালো টুল, একটা বড় হেজিং ইনস্ট্রুমেন্ট বলতে পারি। থ্যাংক ইউ, এটাই আমার ওকে, বলার ছিল এখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেল দেখুন, এবং এরকম আরো ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ। নমস্কার।